কতটা স্মুথ। এই সবটা সত্যি কথা বলছি, ঘর ছাড়া কোনো দোকানে হবে না। কি বানানো হবে? এখন আমাদের বানানো হচ্ছে কেক। খ্রিস্টান বাড়িতে এখন ক্রিসমাস ভাইবস। আমিও শিখে, সবার একটা, সব রিলিজিয়ানেরই একটা নিজস্ব কিন্তু খাবার আছে বলো। হ্যাঁ, যেরকম সবাই ভাবে কি খ্রিস্টানরা বিশাল কেক বানাতে পারে, কিন্তু খ্রিস্টানরা সত্যিই কেক বানাতে পারে। দিয়ে দেবো ডিম। হ্যাঁ, এখন ডিম দেওয়া যাবে। তোমাদের কি আর কিছু বলতে হবে যে আমি এখন কি ভিডিও বানাচ্ছি? হ্যাঁ, তোমরা তো দেখে নিশ্চয়ই সব বুঝে গেছো। তো চলো বেশি কথা না বলে রেসিপিটা জেনে নাও। রেসিপিটা জানানো কিন্তু অবশ্যই দরকার, অবশ্যই শিখে নাও। তো প্রথমে কিন্তু সব কিছুরই একটা মেজারমেন্ট আছে, বিশেষ করে কেকের কিন্তু মেজারমেন্টটাই মেন। তো আমার বাটিটা দেখেছো তো, ওই মেজারমেন্টের কিন্তু আমি 1 কাপ চিনি, মানে ওই মেজারমেন্টের বাটির এক বাটি চিনি নিয়ে নিয়েছি। তারপর কিন্তু নিয়ে নিয়েছি 4খানা ডিম। আর ডিম আর চিনি ততক্ষণ ফেটাতে হবে যতক্ষণ না পর্যন্ত পুরো মেল্ট হয়ে যায়। দেখো আমি প্রথমে ফেটাতে কিন্তু তারপর কিন্তু একটা ঝাঁজ মতন ডিমের চলে আসে। হাত দিয়ে বারবার চিনির শিরার মতন দেখে নিতে হবে। যখন দেখবে কি একদম হাতে কিরকির করছে না, মানে চিনি নেই, তখনই কিন্তু ময়দা অ্যাড করতে হবে। তো যেই বাটিতে চিনির মাপ নিয়েছিলাম সেই বাটিতেই দিয়ে দিয়েছিলাম প্রথমে 1 কাপ ময়দা। তারপর মনে হয়েছিল কি আরেকটু ময়দা দেওয়া যেতে পারে, তো ওর হাফেরও হাফ ময়দা তারপর দিয়েছিলাম। মোটামুটি 1.5 বাটির মতন আমি ময়দা দিয়ে দিয়েছিলাম। তারপর কিন্তু আবার সেই একই কাজ শুরু, সেটা হচ্ছে ফ্যাটানো। কেক বানানোর মেন হচ্ছে ফ্যাটানো। দেখো চাইলে আমি কিন্তু কেক বিটারেও জিনিসটা করতে পারতাম বা মিক্সির বাটিতেও করতে পারতাম, কিন্তু সত্যি কথা বলছি, তোমরা কিন্তু বাড়িতে প্রায় একবার হাতে কেক করে দেখো, একবার মিক্সিতে কেক করে দেখো, কিন্তু দেখবে সব কিছু মেশিনও ইউজ করতে পারো, কিন্তু হাতে করার কেক কিন্তু একটা আলাদাই রকমের হয়। তারপর নিয়েছিলাম ফরচুনের সানফ্লাওয়ার অয়েল। অবশ্যই কিন্তু কেক করার সময় বাটার বাদে যদি অয়েল ইউজ করো, সানফ্লাওয়ার অয়েল ইউজ করবে, দেখবে কেকের স্বাদ কিন্তু দ্বিগুণ হবে। তো এই বাটিরই আমি 1.5 বাটি যেহেতু ময়দা নিয়েছিলাম, 1.5 বাটি দিয়ে দিয়েছিলাম সানফ্লাওয়ার অয়েল। আর সানফ্লাওয়ার অয়েলটা যেহেতু ভীষণ হোয়াইট হয় আর খুব হালকা হয়, সেই জন্য কিন্তু কেক খাওয়ার সময় কিন্তু একদমই তেলে প্যাচ লাগবে না। তো তেলটা দেওয়ার পর কিন্তু একটু নাড়তে আবার সুবিধা হয়, কেন কি তেল দেওয়ার পরে একটুখানি পাতলা হয়ে যায় ব্যাটারটা। তো তেলটা দিয়েও কিন্তু আমি আবার ভালো করে সেই একই কাজ ফেটাচ্ছিলাম। আর সব থেকে বড় কথা, দেখো কেক বানানোর সময় আমি ভেবেছিলাম কি ফেটানোর কাজে হয়তো অনেকে আমাকে উপকার করবে, যেমন আমার বর ছেলে, কিন্তু সত্যি কথা বলতে দেখলাম যে তেনারা খালি আমাকে পাশে বসে সাহায্য করেছে, আর কোনো কিছুতেই কিন্তু একদমই হেল্প করেনি। কারোর হাতে ব্যথা, কারোর পায়ে ব্যথা, এইসব শুরু হয়ে গেছে। তারপর কিন্তু আমি দিয়ে দিয়েছি উইকফিল্ডের বেকিং পাউডার 1.5 চামচ। তো তারপর কিন্তু খুব শক্ত হয়ে যায় ব্যাটারটা, টাইট হয়ে যায়, তখন কিন্তু ফাটাতে একটু কষ্ট হয়। আর ছেলে কিন্তু পাশে বসে বলছে, মা এটা কিন্তু আমি দেব, এইটা আমি দেব। মানে কি বলবো, সবারই বাচ্চা হয়তো এইরকম করতে ভাবে কাজের মাঝে মাঝে এসে বলে। যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা হয়তো আমার এই ঘটনাটার সাথে রিলেট করতে পারবে। তো ওকেও আমি একটুখানি দিতে দিলাম এইটা। আর এটা তো কি নিশ্চয়ই বুঝেই গেছো, হ্যাঁ, এটা ছাড়া আর কেকের সেই ফ্লেভার কি করে আসবে। তো এইটাও কিন্তু আমি অ্যাড করে দিলাম। দেখো এইটা বলতে মেন ব্যাপার হচ্ছে আমি এইটার নামই ভুলে গেছি, সেটা হচ্ছে, এটা হচ্ছে ভ্যানিলা এসেন্স। কিন্তু আমি একটাই শিশি দিয়েছিলাম, 2টো শিশি ভেবেছিলাম দেবো, কিন্তু 2টো শিশি কিন্তু কিছুতেই মানে মনে হলো কি লাগবে না, তো একটাই দিয়ে কিন্তু আবার ভালো করে ফেটিয়েছি। তারপর বাটার পেপার যেহেতু আমার কাছে ছিল না, আমি কিন্তু এমনি একটা নর্মাল লুজ পেপার, ছেলের পড়াশোনার পেপার ছিল, ওই পেপারকেই কাজে লাগিয়ে দিয়েছি। তো সেখানে ভালো করে অয়েল ব্রাশ করে দিয়েছি, আর পরিমাণ মতন কিন্তু ব্যাটারটা দিয়ে দিয়েছি। জানো তো, ব্যাটারটা দেওয়ার সময় কিন্তু আমি ভেবেছিলাম কেকটা হয়তো অনেকটা উপচে চলে আসবে, কেন তোমরা দেখেইছো বাটিটা আজকেই আমি কিনেছি, সেই ভিডিওটাও তোমরা দেখেছো আমার ভিডিওতে। তো সেই রকম এখনও মাপটা আন্দাজা আসেনি। তো পরে আমি বুঝে গেলাম যে বাটির মাপে কতটা, মানে কেক হতে গেলে কতটা ব্যাটার দিতে হবে। তো ব্যাটারটা দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নিয়েছি, ঝাঁকিয়ে নিয়েছি। তারপর কিন্তু মাইক্রোওভেনে
ওভেনে 150 ডিগ্রিতে 30 মিনিট করে ওভেনটা আগে থেকে প্রিহিট করে দিয়ে দিয়েছিলাম। তো অর্ধেক যখন ফুলে এসছে তখন কিন্তু ওপর দিয়ে কাজু আর কিশমিশগুলো ভেজানো ছিল। অবশ্যই কিন্তু এটা ওয়াইনের মধ্যে ভিজিয়ে রাখলে বেশি টেস্টি হয়, কিন্তু আমি তো বিনা প্রিপারেশন ছাড়া করেছিলাম, তাই জলের মধ্যে ভিজে রেখেছিলাম যাতে পুড়ে না যায়। আর ওপর দিয়ে সুন্দর করে সাজিয়ে আবার দিয়ে দিয়েছিলাম মাইক্রোওভেনে। এই দেখো তৈরি হয়ে গেছে খ্রিশ্চান বাড়ির খ্রিশ্চান কেক। সত্যি এটাকে আমি এইরকম নামেই রাখি, কেন কি এই কেকটা না সত্যি বলছি বাড়িতে না বানালে একদমই বোঝা যাবে না যে কি টেস্ট, দারুণ টেস্ট। ভাই রয়্যাল আমাকে দোকানে বলছে রয়্যাল ফ্রুট কেক নাও, আমি বলছি আমি যেদিন কেক, এখন বাজে ঘড়িতে রাত 12টা আর আমার কেক বানানো কমপ্লিট। দেখো খাওয়ার জন্য তো একটু কষ্ট করতেই হবে, যেহেতু একার সংসার, নিজেকে যা ভালো লাগবে সেটা বানিয়ে খেতে হবে। আর আমার সংসার করতে করতে এইরকম অভ্যাস হয়ে গেছে, সেই গ্রেনারির গন্ধটা পাচ্ছি না। হ্যাঁ, তো কেক কাটিং করে কিন্তু খেয়েও নিলাম। আর কেকটা কাটিং করতে মানে কেকটা বানাতে কিন্তু দারুণ লেগেছিল, কি বলবো। এই কেক বানানোটাই একটা বড়দিনের আগে আমাদের বাড়িতে সবার মিলে একটা আনন্দ, মানে বড়দিন মানেই হচ্ছে কেক বানানো, নিমকি বানানো এইসব। তো তোমরা কিন্তু অবশ্যই রেসিপিটা দেখে জানিও কি যে এই রেসিপিটা তোমাদের কীরকম লেগেছে। আর ক্রিসমাসের আগে কিন্তু অবশ্যই এই সিম্পল কেকটা একবার বানিয়ে দেখো, আশা করি তোমাদেরকে সবার খুব ভালো লাগবে।